বইমেলায় এখন ভাঙনের সুর, কারণ ফুরিয়ে এসেছে ফেব্রুয়ারি, ফুরিয়ে এসেছে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। শুরু করছি আমাদের প্রতিদিনকার আয়োজন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন। আশা করছি সবাই ভালো আছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, আশা করছি আগামী কিছুটা সময় আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা লেখকদের সঙ্গে কথা বলি, প্রকাশকদের সঙ্গে কথা বলি, পাঠকদের সঙ্গে কথা বলি আর দিয়ে থাকি নতুন বইয়ের খোঁজ খবর। আজও এর ব্যতিক্রম হবে না। আলোঘর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ। চলুন তাহলে মূল আয়োজনে প্রবেশ করি। দর্শক, আপনারা দেখছেন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন। অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের প্রতিদিনকার সেগমেন্ট আজকের আলোঘর প্রকাশনা। আপনারা জানেন এই সেগমেন্টে আমরা আলোঘর প্রকাশনার নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজ পরিচয় করিয়ে দিচ্ছি 5টি বিশেষ বইয়ের সঙ্গে। প্রথমে হাতে নিচ্ছি যে বইটির নাম মানুষের মেঘ ও মরুভূমি। বইটির রচয়িতার নাম মইনুল আহসান সাবের। এটি একটি উপন্যাস। এবার হাতে নিলাম যে বইটি চমৎকার প্রচ্ছদের একটি বই, শঙ্খ ঘোষের লেখা। বইটির নাম আদিম লতা গুল্মময়। বইটি একটি কবিতার বই। আপনারা যারা কবিতা পছন্দ করেন তাদের জন্য এই বইটি। এবার হাতে নিলাম যে বইটি, এটি একটি উপন্যাস, আমার বোনের নাম মিতা। বইটির রচয়িতার নাম মাহবুব রেজা। এবার যে বইটি হাতে নিলাম এটি একটি রহস্য বই। বইটির রচয়িতার নাম আলী ইমামের নামের সঙ্গে আপনারা পরিচিত, তার লেখার সঙ্গে পরিচিত। আরও পরিচিত হতে চাইলে এই রহস্য বইটি সংগ্রহ করতে পারেন। সবশেষে হাতে নিলাম যে বইটি, এই বইটি একটি বই মানে 4টি বই, কারণ 4টি উপন্যাস আছে এখানে। উপন্যাস চতুষ্টয়। বইটির রচয়িতার নাম হাসান আজিজুল হক। আপনারা তার 4টি উপন্যাস একসঙ্গে পেতে হলে উপন্যাস চতুষ্টয় বইটি সংগ্রহ করতে পারেন। দর্শক, আজকের আলোঘর প্রকাশনা এখানে শেষ করছি। আরও আয়োজন আছে নানা রকম, পুরো মেলা জুড়ে, পুরো আয়োজন জুড়ে। আর এই যে 5টি বই আপনাদের সামনে তুলে ধরলাম, এই 5টি বই আপনারা পাবেন আলোঘরের 508, 509, 510 নম্বর স্টলে। চলুন তাহলে অন্যান্য আয়োজনে। দর্শক, আমার হাতে যে বইটি আছে বইটির নাম মিমের ছড়া মজায় ভরা। বইটির রচয়িতার নাম আরিফিন রব। কি ধরনের ছড়া আছে এখানে? এখানে একেবারে শিশুদের ছড়া, প্রাথমিকের যারা তাদের জন্য ছড়া। কারণ ছোট্ট শিশুরা আমাদের ভবিষ্যৎ, আগামী দিনের কর্ণধার। আমাদের সাথে শিশুদের সাথে দেখা হলে আমরা প্রথমেই বলি যে বাবু একটা ছড়া বলো তো। তো ছড়া দিয়েই মানুষের আসলে লেখাপড়াটা শুরু হয়। এই প্রয়াস থেকে আমার মেয়ের নামে এই বইটা মিমের ছড়া মজায় ভরা। ছড়ার বিষয়বস্তু নির্বাচন করা শিশুদের মতো করে নির্বাচন করতে হয়, শিশুদের মনস্তাত্ত্বিক ব্যাপারটা বুঝে লিখতে হয়। এখানে কতদিন ধরে এই বিষয়টা নিয়ে গবেষণা করার পরে ছড়াগুলো লেখা হয়েছে? এটা আমি দীর্ঘদিন থেকেই আসলে বিশেষ করে যারা কবি বা কবিতা লেখেন তারা আসলে প্রথম ছড়া দিয়েই শুরু করেন। তো অনেক দিন থেকে এটা আমার 15তম বই। 5-6 বছর বয়স যাদের, ওদের নিয়েই আর কি একটু ছন্দের তালে তালে ওরা মানে ছড়াটা বললে ওদের কাছে খুবই সুখপাঠ্য হয়, ওইভাবেই লেখা। দর্শক, আমার হাতে যে বইটি আছে বইটির নাম দূরত্বের নীল দিনগুলো। বইটির রচয়িতার নাম শরীফুল ইসলাম অনিক। তার সঙ্গে কথা বলবো। দূরত্বের নীল দিনগুলো কি কবিতার বই নাকি? জি, আমি তো সবসময় কবিতা লিখি। আমার তৃতীয় কবিতার বই। তো প্রথম বই দুইটার সাড়া কেমন ছিল পাঠকের কাছ থেকে? দ্বিতীয়টি সারা বেস্ট সেলার বই ছিল 2023 সালে এবং খুব আলোচনায় ছিল প্রথম দিন থেকে। পাঠকের আগ্রহ ছিল এই ধরনের কবিতা আনা, মানে এই বই যে ধরনের কবিতা আছে পাঠকের পরামর্শ ছিল কি? আমি যেহেতু লেখক সত্তা ধারণ করি, আমি স্বাধীনভাবে লিখতে পছন্দ করি। আমার যা ভালো লাগে তাই লিখি। অর্থাৎ পাঠক বলে দিলে না, মানে নিজের মাথায় যা আসে বা নিজের মনে যা আসে তাই লেখা হয়। আচ্ছা, এখানে মোট কয়টা কবিতা আছে? এখানে 35টি কবিতা। যাক, সবগুলো কবিতার জন্য শুভকামনা, আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন আপনি। আপনাকে ধন্যবাদ। দর্শক, শরীফুল ইসলাম অনিকের দূরত্বের নীল দিনগুলো বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান বইময়ী। আপনারা সংগ্রহ করতে পারেন।
দর্শক, বইমেলায় পাঠক আসেন, শেষ দিকে অনেক বেশি আসেন। একজন পাঠকের সঙ্গে কথা বলবো, জানবো তার পছন্দের কথা। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মমিনুল হাসান। মমিনুল হাসান, বইমেলায় এসেছেন বই কেনার জন্য তো অবশ্যই, নাকি দেখার জন্য? না, অবশ্যই বই কিনতে এসেছি, দেখতেও এসেছি, কিনতেও এসেছি। আচ্ছা, এবার নাকি যারা বইমেলায় আসেন তারা শুধু ছবি তোলেন, বই কেনেন না। আপনি একজন পাঠক হিসেবে কি বলবেন? এটা কি উচিত, নাকি বই কিনে নিয়ে যাওয়া উচিত? আসলে আমাদের প্রত্যেক দৈনন্দিন জীবনে আমাদেরকে একটু মোটিভেট করা বা নিজেকে আগায় নেওয়ার জন্য বই পড়ার বিকল্প কিছু নাই। এই যে যান্ত্রিক বিষয় আশয়, বইটা নাকি সেই যান্ত্রিক বিষয় আশয়ের কাছে মার খেয়ে যাচ্ছে দিন দিন। মানে ই বুকের প্রতি মানুষ ঝুঁকছে, বা অনলাইন যে ব্যাপারগুলো আছে সেদিকের প্রতি মানুষ ঝুঁকছে, এরকম হয়ে যাচ্ছে। আপনি কি মনে করেন? আসলে অ্যাকচুয়ালি এই বইগুলো মূলত আসলে আমাদের টেকনোলজিক্যাল অনেক বই বা প্রোগ্রামিং বা নেটওয়ার্কের যে বইগুলো আছে, এগুলো সাধারণত আমাদের দেশে পাবলিশ হয় খুব কম। এগুলো আসলে আমাদের ই বুক ছাড়া আসলে কোনো ওয়ে নাই। এটা আমাদের বিভিন্ন সোর্স থেকে বা বিভিন্ন বাইরের রাইটার থেকে এগুলো মূলত ইয়ে করতে হয়, কালেক্ট করতে হয়। তো যদি আমাদের দেশে এই টেকনোলজিক্যাল বই, যদি বিশেষ করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা আদার যে টেকনোলজিক্যাল বইগুলো আছে, এগুলো যদি একটু সহজ করে কোনো রাইটার বাংলা বা ইয়েতে লিখতো, তাহলে আমাদের দেশে আসলে এক শ্রেণীর স্টুডেন্ট বা এরা খুব উপকৃত হতো। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা পাঠকের সঙ্গে কথা বলছিলাম, তিনি তার প্রত্যাশার কথা বলছিলেন তার পছন্দের কথা। আপনিও বইমেলায় আসবেন, পছন্দের বইটি কিনে নিয়ে যাবেন। দর্শক, আমি এখন অবস্থান করছি প্রকাশনা প্রতিষ্ঠান শব্দশিল্প স্টলে। কথা বলবো প্রতিষ্ঠানটির প্রকাশক মোহাম্মদ শরীফুর রহমানের সঙ্গে। শরীফ ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। বেশ ভালো আছেন, সেটা আপনাকে দেখে মনে হচ্ছে। কিন্তু অনেকেই বলছেন যে একটু হতাশ হওয়ার মতো ব্যাপার নাকি হয়েছে এবারের বইমেলায়, যেহেতু আমরা শেষ দিকে চলে এসেছি। অতএব পুরো বইমেলার একটা খণ্ডচিত্র তো আমরা তুলে ধরতেই পারি আলোচনার মাধ্যমে, কিন্তু আপনার মধ্যে আমরা সবসময় আশার আলোয় দেখতে পেয়েছি। এমনকি ভালো আছেন আপনি, সেটা বললেন। তবু আপনার মুখ থেকে একটু শুনবো যে পুরো মেলা কেমন ছিল। বিগত দিনগুলো যদি আপনার ধরেন, তাহলে বিগত দিনগুলো হচ্ছে মেলাটায় কিছুটা ম্লান। এবার আসলে আমার মনে হয় রেভলিউশনের পরে কিনা এর জন্য হতে পারে, আমি জানি না, কিন্তু মেলার আর আনুষঙ্গিক যা সব কিছু ভালোই ছিল। বিশেষ করে শব্দশিল্পের তো আসলে সবসময় ভালোই থাকে, কারণ আমাদের প্রকাশনা মেলাকে মানে কেন্দ্র করে অনেক বই আমাদের প্রকাশনায় আসে আর কি। বিগত দিনগুলোতে এসেছে, এবার আরও বেশি। আমি 84-84টা বই আমি এবার প্রকাশ করেছি আর কি। আপনার একটা বড় পাঠক শ্রেণী আছে, সেই পাঠক শ্রেণীটা কীভাবে তৈরি হলো বলে আপনি মনে করেন? আসলে এটা হচ্ছে আপনার করোনাকালীন সময়ে, যখন মানুষ সরাসরি লাইব্রেরি থেকে বই সংগ্রহ করতে পারে না আর কি, ওই অবস্থাতে আপনার অনলাইন ভিত্তিক একটা বই সেলের একটা ব্যবস্থা করা হয়। তখন আমরা ওই অনলাইনের ওই জায়গাটাকে একটা আপনার স্পেস দিই আর কি। শব্দশিল্প সবসময় অনলাইনের ওই জায়গাটা ধরে রেখেছে, এবং মোটামুটি এখন বর্তমানে ওই অনলাইনের ওই বাজারটা শব্দশিল্পের আয়ত্তেই আছে আর কি। দর্শক, আমরা কথা বলছিলাম প্রকাশনা প্রতিষ্ঠান শব্দশিল্প প্রকাশক মোহাম্মদ শরীফুর রহমানের সঙ্গে। তিনি কথা বলছিলেন তার প্রকাশনা সম্পর্কে এবং প্রকাশিত বইগুলো সম্পর্কে। আশা করছি শব্দশিল্পে আপনারা আসবেন, তার প্রকাশিত বইগুলো সংগ্রহ করবেন। দর্শক, আমার হাতে যে বইটি আছে, বইটির নাম দ্বিতীয়। বইটির রচয়িতার নাম সুষমা সরকার। তিনি আমাদের প্রিয় অভিনেত্রী, তবে বইমেলার মাঠে প্রিয় লেখক। কেমন আছেন আপনি? আমি খুব খুব ভালো আছি। বইমেলায় আপনার এই বইটি নিয়ে আলোচনা হয়, বিশেষ করে প্রচ্ছদ শুনেছি যে আপনার ঘরের মানুষের করা। হ্যাঁ, আমার ঘরের মানুষের করা, লিটন করের করা। সে একজন পেইন্টার, অনেক কিছু পারে সে, মানে পেইন্টিংস করে, আর্ট ডিরেকশন করে, সিনেমা বানিয়েছে, যেটাও অনেক ভূয়সী প্রশংসা পেয়েছে দেশে বিদেশে। শর্ট ফিল্মের একটা ICU নামে যেটা। তো আসলেই তাই, এটা সত্যি কথা যে যেহেতু বই তো পড়তে হবে, মানে বই তো পড়তে সময় লাগে, বাট প্রচ্ছদটা তো একদম মানে বইটা হাতে নিলে দেখা যায়। সেই জায়গা থেকে আসলে প্রচ্ছদটা নিয়ে সবাই খুবই যে প্রচ্ছদ কে করেছে, বইটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে সবাই শুধু বলে ওয়াও, এত দারুণ প্রচ্ছদ। মানে এটা আসলেই কি বলবো, এটার ক্রেডিট অল গোস টু লিটন কর। 7টা গল্প 7 ধরনের বিষয় নাকি একই বিষয়? ডেফিনেটলি 7 ধরনের বিষয়, 7 রকম গল্প। 7টা গল্প একদমই একটার সাথে আরেকটার কোনো মিল নেই। একটাই মিল আছে যে বেশিরভাগ গল্প নারীদেরকে নিয়ে, বিভিন্ন বয়সের নারীদেরকে নিয়ে এই গল্প সংকলন আমার। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আপনি। আপনার বইটির জন্য শুভকামনা।
আপনারা দেখছেন আলুঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন। আমরা বইমেলার মাঠে আছি, বইয়ের মানুষদের সঙ্গে আছি। আরও কিছু আয়োজন আছে, চলুন সেগুলো উপভোগ করি। দর্শক, আমি এখন অবস্থান করছি প্রকাশনার প্রতিষ্ঠান অনন্যার প্যাভিলিয়নে। কথা বলছি প্রতিষ্ঠানটির একজন প্রতিনিধির সঙ্গে, তার নাম ফারুক আহমেদ। ফারুক ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারুক ভাই, একটা পাণ্ডুলিপি যখন আসে, কিভাবে আসে, এই পাণ্ডুলিপি তারপর কোন দিকে যায় সেটা আপনারা দেখেন চোখের সামনে বা সেটা নিয়ে কাজ করেন। সবশেষে একেবারে বাজারে যাওয়া পর্যন্ত একটা বই, পুরো প্রক্রিয়াটা আপনাদের চোখের সামনে দেওয়া হয়, আপনাদের হাত দেওয়া হয়। অভিজ্ঞতাটা কেমন বা আপনার ভূমিকাগুলো কেমন থাকে এই প্রত্যেকটা ধাপে ধাপে? আমরা আগে লেখাটা বিবেচনা করি, তারপরে আমরা এটাকে কম্পোজ করি, কম্পোজ করার পর পুরোপুরি এডিট করাই, তারপরে এটা বাজারে আনার জন্য আমরা প্রেসে ছাপা যাবতীয় এভরিথিং যতগুলো কাজ করা লাগে সব ধাপগুলো শেষ করে আমরা এটা বাজারে নিয়ে আসি। দর্শক, আমার হাতে যে বইটি আছে, বইটির নাম বুকে আছে ওম। বইটির রচয়িতা নাম মনিরুজ্জামান বাদল, তার সঙ্গে কথা বলবো। বুকে আছে ওম কি ধরনের বই? এটা একটা রোমান্টিক কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ মানেই অনেকগুলো কবিতা। কয়টা কবিতা আছে? 42টি কবিতা আছে। 42টি কবিতা মিলেই আপনার পুরো জার্নিটা শেষ হয়েছে। এক একটি কবিতা আবার তার আলাদা আলাদা একটা স্বাধীন একটা স্বকীয় বৈশিষ্ট্য আছে। আপনার আরও কিছু বই আছে আমাদের সামনে। একটি বইয়ের নাম মুক্তির সংগ্রাম নিরন্তর, আরেকটি বইয়ের নাম বঙ্গনামা, আরেকটা বইয়ের নাম সাদা শাপলার হাসি, জ্যোৎস্নার বৃষ্টি। এই যে বইগুলো, মানে কি কি ধরন এই বইগুলোর? আমার সাদা শাপলার হাসি যে বইটা, এটা আপনার কিশোর গ্রন্থ, গল্প গ্রন্থ। এখানে 11টি গল্প আছে এবং গল্পের নামটা বুঝতেই পারছেন যে সাদা শাপলা যেটা আমাদের বাংলাদেশের জাতীয় ফুল, তাকে নিয়েই আসলে এই গল্প। এখানে প্রকৃতিটা হলো মূল আপনার প্রতিপাদ্য বিষয়। আর মুক্তির সংগ্রাম নিরন্তর যেটা, সেটা আসলে সত্যিকারের অর্থে আপনার মানুষের মুক্তি। সেটা আমাদের দেশের প্রেক্ষাপটে স্বাধীনতা যুদ্ধ, তারপরের যে সংগ্রাম, অভ্যুত্থান সংগ্রাম এই যে চলছে, এটাই যে এইখানে আপনার মেসেজটা সেটাই। এখানে অনেকগুলো প্রবন্ধ আপনার আছে যেগুলো একটু ভিন্ন স্বাদ আপনি পাবেন। এটা মনময় প্রবন্ধ। দর্শক, মোহাম্মদ মনিরুজ্জামান বাদলের লেখা বুকে আছে ওম এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান অয়ন। আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক, আমি এখন যার সঙ্গে কথা বলবো তিনি একজন কবি, তিনি সম্পাদক, তার নাম জুন্নুর আইন। জুন্নুর আইন ভাই কেমন আছেন? জি ভালো আছি। আপনি বইমেলায় যখন আসেন দুইটা পরিচয়ে পাই। কবি পরিচয়ে আপনার এই বছর নতুন বই আসেনি আপনি বললেন, কিন্তু পুরনো বই আছে। কিন্তু সবচেয়ে বড় পরিচয় হচ্ছে কবি, লেখক। একটা লেখা যখন পত্রিকায় পাঠান, অনেক আশা নিয়ে বসে থাকেন বা অনেক প্রত্যাশা করেন যার কাছ থেকে, সেই জায়গাটায় আপনি আছেন। একটা প্রথম সারির পত্রিকার সাহিত্য পাতার সম্পাদক আপনি। আপনার এখানে কি ধরনের লেখা আসে, আপনি কি পরিমাণ কলম চালান বা আমরা কি পরিমাণ লিখছি, কতটা ভালো লিখছি এই সময়ের লেখকরা? এই সময়ের লেখক মানে ধরেন আপনি এই সময়ের সাধারণ মানুষ যেরকম, তাদেরই তো আমরা, তাদের মধ্যেই আমরা কেউ কেউ লেখক। তো মানে ইন অ্যাভারেজ আমাদের সাধারণ মানুষ, আমাদের রাজনীতিবিদ, আমাদের সকল সেক্টরে যেই শ্রেণীর মানুষ, যেই মানের মানুষ, আমাদের লেখকরা অলমোস্ট ওই মান দিয়ে আমরা অ্যাভারেজ করতে হয় আর কি, লেখাপড়ে যেটা মনে হয়। দর্শক, আমরা কথা বলছিলাম কবি এবং সম্পাদক জুন্নুর আইনের সঙ্গে। তিনি বলছিলেন তার লেখালেখি নিয়ে। আপনারা বইমেলায় আসবেন, কারণ প্রত্যেকটা লেখা আপনাদের জন্য। দর্শক, আমি এখন অবস্থান করছি প্রকাশনা প্রতিষ্ঠান পাললিক সৌরভের স্টলে। কথা বলছি প্রতিষ্ঠানটির প্রকাশক মুরাদ চৌধুরীর সঙ্গে। মুরাদ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো? ভালো। বইমেলায় বই নিয়ে আপনারা আসেন প্রকাশকরা, সেখানে প্রত্যেক প্রকাশক চেষ্টা করে বিষয়ে বৈচিত্র্য আনার জন্য। আপনাদের এবার কোন ধরনের বিষয়ে বস্তুর উপর প্রাধান্য দেওয়া হয়েছে? মূলত সব ধরনের আছে, প্রবন্ধ আছে, তারপরে একাডেমিক বই আছে, গল্প আছে, উপন্যাস আছে, কবিতা। তবে গল্পের দিকে বেশি আমি প্রাধান্য দিয়েছি। চিরায়ত বই যখন করা হয় তখন চেষ্টা করা হয় যে এই বইটা অন্যরা যারা করেছে এর চেয়ে একটু ভালো করার জন্য, এর চেয়ে গুণগত মান ইত্যাদি ইত্যাদি বিষয়ে।
সেখানে ভুল ভ্রান্তির বিষয়টা পরিহার করার একটা বড় ব্যাপার থাকে, কারণ ওই পাণ্ডুলিপিগুলো কেমন, একটা গল্প কোন জায়গায় গিয়ে শেষ হয়েছে প্রত্যেকটা পাঠকের মুখস্থ করা, কোনো একটা লাইন মিসিং বা ইত্যাদি কোনো রকম সমস্যা হলে সেটা তারা সহজেই ধরতে পারেন। আপনারা কতটা সতর্ক থাকেন এই বিষয়ে বা কিভাবে সতর্ক থাকেন? ভালো বলেছেন। এখানে আমাদের একটা সম্পাদনা পরিষদ আছে, তাদের মাধ্যমে এটা হয়ে যাচ্ছে। এটা তাদের দিক দিয়ে সম্পাদনা করে এসে আমাদের যে কম্পিউটারে যারা কাজ করি এবং আমরা যে প্রকাশক, এটার ডিটেলস দেখে তারপরে পরিপূর্ণতার চেষ্টা করি। হয়তো শতভাগ হয় না, কিন্তু আমাদের চেষ্টা থাকে পরিপূর্ণ করার। দর্শক, আমি এখন অবস্থান করছি প্রকাশনার প্রতিষ্ঠান মায়ান প্রকাশনীর স্টলে। কথা বলছি প্রতিষ্ঠানটির প্রকাশক মাহমুদুল হাসান মামুনের সঙ্গে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? ভালো আছি। এই যে বইমেলায় আপনাদের অংশগ্রহণ, তরুণরা অংশগ্রহণ করছে, এই বিষয়টা আনন্দের। কিন্তু প্রথম যখন স্টল নেওয়া হয় বা প্রথম যখন এই পেশাটায় আসা হয়, কিছু প্রতিবন্ধকতা থাকে। আপনাদের কেমন ছিল বা আপনার কেমন প্রতিবন্ধকতা বা প্রতিকূল অবস্থা ছিল? আমার আসলে প্রতিবন্ধকতা বলতে আমি প্রকাশনার ব্যবসার সাথে জড়িত হব এরকম একটা আমার লক্ষ্যই ছিল আর কি। তো গত বছর আমি আমার প্রথম স্টল নিয়েছি, এবার আমার দ্বিতীয় বছর চলতেছে আর কি। তো প্রথম বছরের স্টল বলতে একটা কনফিউজ ছিল যে স্টল পাবো কিনা আর কি। তো আলহামদুলিল্লাহ স্টল পেয়েছি। তো এবার গতবারের চেয়ে এবার আমার স্টলটা এবার ভালো জায়গায় পেয়েছি আর কি, এবং সেলও ভালো হচ্ছে, সেই জন্য আমি একটু উৎফুল্ল। যে আপনারা মূলত কোন বিষয়ের উপর প্রাধান্য দিয়ে থাকেন? আমি আসলে প্রকাশক হিসেবে সব ধরনের বই প্রাধান্য দিয়ে থাকি আর কি। উপন্যাস, গল্প, রম্য, ইতিহাস ভিত্তিক সব ধরনের আর কি, মুক্তিযুদ্ধ, এই সব ধরনের বই আর কি। দর্শক, আমার হাতে দুইটি বই আছে। একটি বইয়ের নাম জুটুন মামার বাঘ যাত্রা, আর একটি বইয়ের নাম ভাত খাওয়ানোর গল্প। বই দুইটি রচয়িতার নাম আশিক মোস্তফা। আশিক মোস্তফা একজন শিশু সাহিত্যিক, একজন সম্পাদক। আশিক, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। এই যে দুটো বই, জুটুন মামার বাঘ যাত্রা, কি ধরনের বই? এটি ছোটদের গল্পের বই, কিছুটা অ্যাডভেঞ্চার টাইপের আর কি। আর আরেকটা বড় সড়ো একটা বই আছে, ভাত খাওয়ানোর গল্প। নামটাই অন্যরকম। ভাত খাওয়ানোর গল্প হতে পারে, এটা আমাদের কাছে মনে হয় একটু অবাক হওয়ার মতো, তবু লেখক হিসেবে একটা চমক তো রেখেছেন। সেই চমকের যতটা প্রকাশ করা যায়। এইটা আসলে আমরা ঠাকুরমার জুড়ির গল্প শুনেছি বা পড়ে বড় হয়েছি, তো এইগুলো আমাদের নিজেদের গল্প আমার কাছে মনে হয়েছে, এবং সবাই জানে ঠাকুরমার জুড়ি আমাদের নিজেদের গল্প। তো আমরা ছোটোবেলায় বাবা মা আমাদেরকে ভাত খাওয়াতেন গল্প বলে আর কি। এখনও ছোটোদেরকে গ্রাম বাংলায় এখনও গল্প শুনিয়ে ভাত খাওয়ায়। তো এই যে গল্পগুলো শোনায় ছোটোদের বা আমরা যেগুলো শুনে এসেছি, এগুলোর কোনো লিখিত রূপ নেই। তা আমার কাছে মনে হয়েছে ভাত খাওয়ানোর গল্পটা একান্ত আমাদের নিজেদের গল্প, এই গল্পগুলো আসলে লেখা উচিত। এই গল্পগুলোর বিশেষত্ব হচ্ছে ছোটদের পরিচিত যে জগৎ, সেই জগতের চরিত্রগুলোই হচ্ছে গল্পতে উঠে এসেছে। ধরেন টিকটিকি, মাকড়সা, তেলাপোকা, বিড়াল, তারপরে কুকুর, এই চরিত্রগুলোই হচ্ছে একটু ভয় দেখিয়ে ছোটদের ভাত খাওয়ানো হয়। বাবা মায়েরা তাই করেন, ওই একটু ভয়ঙ্করভাবে গল্পগুলো তুলে ধরা হয়েছে। প্রথম সারির একটা পত্রিকার শিশু পাতা দেখেন অনেক দিন ধরে। আমাদের কি ধরনের শিশু সাহিত্য হচ্ছে বা আমাদের লেখকরা কেমন লিখছেন? আমাদের শিশু সাহিত্য খুব ভালোই হচ্ছে আমি মনে করি এখন, গত কয়েক বছর ধরে। কারণ আপনারা বইগুলো দেখলেই বুঝতে পারবেন, এখন বইয়ের উপরে বয়স লেখা হয়। একটা সময় এই বিষয়টাই আমরা বুঝতাম না বা আমাদের মধ্যে ছিল না, বা 3 বছরের বাচ্চাদেরও যে বই হয়, পিকচার্স বুক যেটা হয়, সেটা আমরা এক সময় আমাদের এখানে ওইভাবে প্রচলন ছিল না, বা থাকলেও সেটা খুবই হাতে গোনা ছিল, পাঠকের হাতে সেভাবে যেত না। অনেক ধন্যবাদ আশিক, আপনাকে ভালো থাকবেন আপনি। আপনাকে অনেক ধন্যবাদ, জিটিভিকে অনেক ধন্যবাদ। দর্শক, আমার হাতে যে বইটি আছে, বইটির নাম দাসের বলি তাসের দেশে। বইটির রচয়িতার নাম বিনয় দত্ত, আর বইটির প্রকাশক পাঞ্জেরি পাবলিকেশনস। বিনয় দত্তের সঙ্গে কথা বলবো। কি ধরনের বই এটি? এটা মূলত অনুগল্পের বই। আমাদের সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমি অনুগল্পটি লেখার চেষ্টা করেছি। এই অনুগল্পগুলো খুবই ক্ষুদ্র, যেই গল্পগুলো পাঠককে তাড়িত করবে, আবেগ মানে কখনো কখনো প্রভাবিত করবে চরিত্রের হয়ে দাঁড়ানোর জন্য। আমাদের সমাজে যে সংকটগুলো আমরা দেখি চিরকালীন সময়ে, সেই সংকটগুলোকে আমরা অনেক সময় করি কি অবহেলার চোখে দেখি। সেই অবহেলার চোখে না দেখে ছোট ছোট বিষয়গুলোকে আমি ডিটেইল না করে একদম ছোট ছোট শব্দের মধ্য দিয়ে গল্পগুলো লেখার চেষ্টা করেছি। যখন অলঙ্করণ রাখা হয় তখন মনে করা হয়
শিশুতোষ বই বা এরকম, কিন্তু আপনার লেখা কিংবা আঁকার ধরন ইত্যাদি দেখে তো বোঝার উপায় আছে যে না এটা বড়দেরই বই নাকি? অলঙ্করণগুলো আসলে করা হয়েছে মূলত গল্পের একটা প্রেক্ষাপট তুলে ধরার জন্য, চিত্র তুলে ধরার জন্য। সেই প্রেক্ষাপটটা শিশুদের জন্যই যে হবে তা নয়, এটা বড়দের জন্য হতে পারে। মানে ছবি তো আসলে সবার জন্য, সেটা অলঙ্করণ হোক, মুদ্রণ হোক, প্রচ্ছদ হোক বা ভিতরে একটা ছোট্ট একটা স্কেচ হোক। দর্শক, বইমেলা প্রায় শেষ। আপনারা এখনও যারা বইমেলায় আসেননি তারা অবশ্যই আসবেন, প্রিয় বইটি কিনে নিয়ে যাবেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নিব। আগামীকাল ঠিক এই সময়ে আবার হাজির হয়ে যাব আমি, ইকবাল খন্দকার, আর শুরু হয়ে যাবে এই আয়োজন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বইয়ের সঙ্গে থাকবেন। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হয় রাত 12:30টায়, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে। সবাই দেখবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।